ঢাকার কসাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে রাতেই দেশে ফেরত আনা হচ্ছে এবং সর্বশেষ জানাবো তফসিল ঘোষণা 11 ডিসেম্বর ভোট 8 ফেব্রুয়ারি। তফসিলের পরপরই বিদেশ যাবে পোস্টাল ব্যালট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজ রেডের এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তার কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী ডিএস দলের নেতাকর্মী সহ কারোর সঙ্গেই তাকে দেখা যায়নি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একটি সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না, এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। জুলাই বিপ্লবে গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পালিয়ে ভারতে আশ্রয় নেন। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয়। ট্রাইব্যুনালের এই রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে দিল্লি। ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ওই সফরকালে গত 19 নভেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালকে ফেরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মধ্যে সামনে আসে কামালের ভারত ছাড়া তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ঢাকা তরফ থেকে দিল্লিতে চিঠি দেওয়ার পর বিচলিত হয়ে পড়েন তিনি। ইতোমধ্যেই তিনি তার 1 বছরের ঠিকানা পরিবর্তন করে সে দেশেরই এক অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয়। সম্প্রতি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য তার নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক। সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায়, ভারত সরকারের আশ্রয় দেয়া এবং প্রত্যর্পণের বিষয় নিয়ে কথা বলেন। 3 মিনিটের এই কথোপকথনের অডিও রেকর্ড আমাদের হাতে এসেছে। পূর্ব পরিচয়ে ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান। কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন, আপাতত দেখা করতে চাচ্ছি না, কয়েকদিন পরে প্রয়োজনে আমি ডেকে কথা বলবো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন, আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি, যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে 2-1টি কথা বলেই চলে যাব। এই পর্যায়ে কামাল বলেন, আমি এখন এই ঠিকানায় থাকি না, ওইখান থেকে অন্যত্র চলে এসেছি, আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদেরও এমন কোনো কাজ ঠিক নয় যাতে তাদের সমস্যা হয়। নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন, আমি তো এখানেও নিরাপদ মনে করছি না, নতুন করে চিন্তা করতে হচ্ছে। নতুন চিন্তার বিষয় পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান ভারতে পালিয়ে থাকা দণ্ডিত আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর আত্মগোপনে চলে যাওয়া আসাদুজ্জামান খান কামাল সহ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার একজন কর্মকর্তা জানান, দেশের কোনো বন্দর ব্যবস্থা করে যেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী কিংবা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউ দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অন্তর্বর্তী সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে। তবে এরই মধ্যেও বিভিন্ন উপায়ে অবৈধ পথে অনেকেই দেশ ত্যাগ করেছেন। আসাদুজ্জামান খান কামালও অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
ওই কর্মকর্তা বলেন, গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। এমন খবর সংবাদপত্রে প্রকাশের পর মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখা অন্যান্য সংস্থার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল। তাদের প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি। তাতে বৈধভাবে সীমান্ত পার হওয়ার কোনো রেকর্ড ও তথ্য নেই। আমরা এটি নিশ্চিত হয়েছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন। যোগ করেন, ওই কর্মকর্তা ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে চান কামাল। এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্রটি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরপরই তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে গত 21শে নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়ার রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে কূটনৈতিক মারফতে নোট ভার্বাল বা চিঠি দিয়েছি। বাংলাদেশের ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে ভারতও আনুষ্ঠানিক প্রক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধপত্রটি পরীক্ষা করে দেখেছি। আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। ভারতের সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশের চিঠি ও ভারতের প্রতিক্রিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেশ ঘাবড়ে গেছেন। তিনি ওই দিন তার কলকাতার ডেরা পাল্টে অন্যত্র এক অজানা গন্তব্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারতের সরকারের পক্ষ থেকে চলাচলে কোনো বিধিনিষেধ না থাকলেও তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। এর আগে তিনি কলকাতায় অবস্থানকারী তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই বসতেন। এখন সবার আড়ালে চলে গেছেন। সূত্র জানায়, আসাদুজ্জামান খান কামাল ইউরোপ কিংবা পশ্চিমা অন্য কোনো দেশে যাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। যেসব দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই ওইসব দেশের রাজনৈতিক আশ্রয় নিতে চাইছেন তিনি, কারণ ওইসব দেশ থেকে ডিপোর্ট হওয়ার আশঙ্কা কম থাকে। ভারত থেকে আসাদুজ্জামান খান কামাল দ্রুতই অন্য দেশে আশ্রয় নিতে যাচ্ছেন, এমন তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে দেশের একটি সংস্থা। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা জানতে পেরেছি পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে দ্রুতই অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। এমন তথ্য আমাদের কাছে এসেছে। এখন আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। আমরা আশা করছি অন্য দেশে পালিয়ে যাওয়ার আগেই ভারত আমাদের চিঠির যথাযথ মর্যাদা দিয়ে তাকে ঢাকার হাতে তুলে দেবেন। আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রতারণ সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 28শে নভেম্বর এই বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ের হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শফিকুল আলম আরও লেখেন, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যার মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে। প্রেস সচিব লিখেছেন, ঢাকার কষা হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। হাসিনার প্রায় 16 বছরের শাসনকালে সংগঠিত অপরাধের উপর যত আলোকপাত করা হবে, ততই জুলাই গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে। প্রেস সচিব আরও লিখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই টাকায় খরচ করুক না কেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মানুষের জন্য এবং হাসিনা আমলে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের জন্য ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিজ্ঞা ও মনোযোগ নিবদ্ধ করলে এর পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল 11 ডিসেম্বর ঘোষণা করা হবে। ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন এই ঘোষণা দেবেন। বহুল প্রত্যাশিত ও নির্বাচনের ভোট গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। রোববার কমিশনের সভায় এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার জন্য তার ভাষণের খসড়া তৈরি করেছেন। তার ভাষণে মুক্তিযুদ্ধ থেকে 24শে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরবেন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সহ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সহ সবার কাছে সার্বিক সহযোগিতা চাইবেন।
জানা গেছে, তফসিল থেকে ভোট গ্রহণের সময়ের মধ্যে 2 মাসের মতো বিরতি রাখা হতে পারে। ভোট গ্রহণের সময় নির্ধারণ হতে পারে 8 ফেব্রুয়ারি রোববার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। 2টি ভোট একই সঙ্গে অনুষ্ঠানের জন্য ভোট গ্রহণের সময় প্রায় 1 ঘন্টা বাড়ানো হবে। আগে সকাল 8টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত ভোট হতো। এবার ভোট গ্রহণের শুরুর সময় 8 ঘন্টা এগিয়ে সকাল 7:30টা এবং শেষ সময়ও 8 ঘন্টা বাড়িয়ে বিকাল 4:30টা পর্যন্ত করা হতে পারে। রোববারের কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে।